প্র্যাকটিক্যাল থাকে, যে প্র্যাকটিক্যালগুলো ব্যবহার করার সময় বা প্র্যাকটিক্যালগুলো করার সময় আমরা লক্ষ্য করি যে বিভিন্ন রকমের বিষাক্ত গ্যাস বা বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। তো সেক্ষেত্রে সার্জিক্যাল মাস্কগুলো কিন্তু ব্যবহার করলে আমরা সেই প্রোটেকশনটা পাবো না, সেটার জন্য আমাদেরকে গ্যাস মাস্ক ব্যবহার করতে হবে। ওকে, তো যাই হোক, এগুলো অতটা কঠিন কোনো বিষয় না বা বোঝানোর কোনো বিষয় না। আরেকটা ইম্পর্টেন্ট এখানে জিনিস রয়েছে আমাদের, সেটার নাম হচ্ছে যে হ্যান্ড গ্লাভস। হ্যান্ড গ্লাভস অর্থাৎ হাতে যে গ্লাভস গুলো ব্যবহার করা হবে, কারণ প্র্যাকটিক্যাল করার সময় হাতের মধ্যেও আমাদের বিভিন্ন রকমের ক্ষতিকর কেমিক্যালস গুলো কি হয় হাতে পড়তে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই হ্যান্ড গ্লাভস গুলো পরতে হবে। তো বিভিন্ন রকমের হ্যান্ড গ্লাভস রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি ল্যাটেক্স রাবার গ্লাভস, তারপরে প্রাকৃতিক রাবার গ্লাভস, বিউটাইল রাবার গ্লাভস, তারপরে তোমার নিউপ্রিন রাবার গ্লাভস, এরপরে নাইট্রাইল গ্লাভস, এরপরে পিভিসি গ্লাভস, এরকম বিভিন্ন রকমের গ্লাভস রয়েছে। তো যাই হোক, এই যে গ্লাভস গুলো রয়েছে বিভিন্ন রকমের, এই বিভিন্ন রকমের গ্লাভস গুলো আমাদেরকে জানতে হবে যে কোন ধরনের গ্লাভস গুলো সাধারণত ল্যাবরেটরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ল্যাবরেটরিতে ব্যবহার করা উচিত আমাদের। হুম তো এগুলো খুব যে কঠিন কোনো বিষয় তা কিন্তু নয়। আর আগামীতে এই বিষয়গুলো তোমরা একটু করে পড়ে নিবে, কারণ তোমরা এগুলো নিজেরা পড়লেই বুঝতে পারবে আমি জানি। আর একটু করে আমি টাচ দিয়ে যাব সামান্য করে, খুব বেশি এখানে বোঝানোর কিছু নেই। এরপরে নেক্সট যে বিষয়টা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাবরেটরিতে সাধারণত কাঁচ সামগ্রী ব্যবহারের যে নিরাপদ যে কৌশলগুলো রয়েছে, বিভিন্ন রকমের কাঁচ সামগ্রী, যেমন বিভিন্ন রকমের কাঁচ সামগ্রীর মধ্যে রয়েছে আমাদের বিকার রয়েছে, তারপরে রয়েছে কি আয়তনমিতিক ফ্লাস্ক রয়েছে, যেটাকে ইংরেজিতে বলা হয় ভলিওমেট্রিক ফ্লাস্ক। তারপরে রয়েছে আমাদের মাপন সিলিন্ডার বা মিজারিং সিলিন্ডার যেটাকে বলা হচ্ছে। এরপরে রয়েছে আমাদের পিপেট, পিপেট, তারপরে বুরেট, তারপরে আমাদের ধৌতকরণ বোতল বা ওয়াশ বোতল, এরপর রয়েছে আমাদের কনিক্যাল ফ্লাস্ক, তারপর রয়েছে ফানেল, রিয়াজেন্ট বোতল, টেস্ট টিউব, তারপরে রয়েছে আমাদের শীতক বা কন্ডেন্সার বলা হচ্ছে যেটাকে, তারপর রয়েছে আমাদের থার্মোমিটার। ওকে, তো এই যে বিভিন্ন রকমের এগুলো কিন্তু প্রাইমারি লেভেলের জিনিস, অর্থাৎ এই জিনিসগুলো আমাদেরকে সব সময়ের জন্য লাগবে এবং সব সময়ের জন্য এই কাঁচের যন্ত্রপাতিগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে ল্যাবরেটরিতে। আচ্ছা, আমার মনে হয় যে এই বিষয়গুলো অতটা তোমাদেরকে বলার প্রয়োজন নেই, কারণ এগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং এখানে যে খুব ইম্পর্টেন্ট যে কোনো মুখস্থ বা খুব বেশি বুঝতে হবে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, তারপরেও একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটু আলোচনা করে দিই। সেই আলোচনার বিষয়টা হচ্ছে এরকম যে খুব ইম্পর্টেন্ট জিনিসটা, যেটাকে বলা হচ্ছে রিন্স করা। রিন্স করা, ইংরেজিতে বলা হচ্ছে রিন্স, বাংলায় বলা হচ্ছে রিন্স করা এবং ইংরেজিতে বলা হচ্ছে এটাকে রিনজিং। ইংরেজিতে বলা হচ্ছে এটাকে রিনজিং। হ্যাঁ, দেখো একটু বোর্ডে দেখো তোমরা, ইংরেজিতে বলা হচ্ছে এটাকে রিন্স। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। RINSING, রিনজিং। ওকে, এইটা আসলে কি? ইয়াসমিন সুলতানা স্যার ম্যাথ করান, সবই করাবো ইয়াসমিন, সবকিছুই করাবো, সবাইকে সবকিছুই করাবো, একটু ধৈর্য ধরে থাকো, সবাইকে সবকিছু করাবো। শুধু যে ম্যাথগুলোই করাতে হবে, একবারে ম্যাথে গেলে হবে না। দেখো এই রিন্স করাটা কি বা রিনজিংটা কি জিনিস? সাধারণত কোনো সরু গলাযুক্ত যে কাঁচ থাকে, আয়তনিক ফ্লাস্ক বা নলাকার যেটাকে বুরেট, পিপেট, এ ধরনের যে কাঁচ যন্ত্রগুলো থাকে, এর মধ্যে সাধারণত 20 থেকে 25 মিলি কি করা হয়, ক্রোমিক অ্যাসিড বা অ্যালকোহল বা পাতিত পানি নিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করা পদ্ধতিকে বলা হয় রিন্স করা। হ্যাঁ, সাধারণত ঝাঁকিয়ে পরিষ্কার করা পদ্ধতিকে বলা হয় রিন্স করা বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে রিনজিং। এখন রিন্স করার ফলে কি হয়, কাঁচ যন্ত্রের অভ্যন্তরে তৈল বা চর্বি, এর যে সূক্ষ্ম কণা এবং অণুজীব বা যেগুলো থাকে সেগুলো দূষণ মুক্ত হয়। ওকে,
তো অ্যাকচুয়ালি এই রিন্স করাটা কি এবং রিন্স করার উদ্দেশ্যটা কি বা রিন্স কেন করা হয় এটা আমাদেরকে জানতে হবে। তো রিন্স করাটা কি সেটি আবার আমরা একবার মনে করি, সেটি হচ্ছে যে কোনো সরু গলাযুক্ত কাচযন্ত্র বা আয়তনিক ফ্লাস্ক বা নলাকার বুরেট পিপেট ইত্যাদি যে কাচযন্ত্রগুলো থাকে, এই কাচযন্ত্রগুলোর অভ্যন্তরে বা ভেতরে 20 থেকে 25 মিলি ক্রোমিক অ্যাসিড 20 থেকে 25 মিলি ক্রোমিক অ্যাসিড বা অ্যালকোহল বা পাতিত পানি নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় রিনজিং। ইংরেজিতে বলা হচ্ছে রিনজিং বা বাংলায় বলা হচ্ছে রিন্স করা। ঠিক আছে, আচ্ছা। এখন এখন এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে রিন্স করার জন্য ক্রোমিক অ্যাসিড দ্রবণটা আসলে কিভাবে তৈরি করা হয়। ক্রোমিক অ্যাসিড দ্রবণটা কিভাবে তৈরি করা হয়? সাধারণত সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেটকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে কি হয়, রিন্স করার উপযোগী ক্রোমিক অ্যাসিড দ্রবণ তৈরি করা হয়। সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেটকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হয় কিভাবে দেখো। সোডিয়াম বা পটাশিয়াম K2Cr2O7 K2Cr2O7 এর সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, অর্থাৎ সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেটকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে যদি আমরা দ্রবীভূত করি, তাহলে কি পাওয়া যাবে? তাহলে পাওয়া যাবে K2SO4 পটাশিয়াম সালফেট প্লাস H2Cr2O7। এটা হচ্ছে আমাদের ডাইক্রোমিক অ্যাসিড। ডাইক্রোমিক অ্যাসিড। এখন এই ডাইক্রোমিক অ্যাসিডটা, এটা হচ্ছে আমাদের ডাইক্রোমিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের পটাশিয়াম সালফেট। এখন এই যে ডাইক্রোমিক অ্যাসিডটা রয়েছে H2Cr2O7, এটা আবার পানির সহযোগে কি হবে, H2CrO4 ক্রোমিক অ্যাসিড, H2CrO4, এটা হচ্ছে আমাদের ক্রোমিক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের ক্রোমিক অ্যাসিড। হ্যাঁ, এখন এই যে ক্রোমিক অ্যাসিডটা তৈরি হচ্ছে, এই ক্রোমিক অ্যাসিডটা দিয়ে কিন্তু আমাদের রিন্স করার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ক্রোমিক অ্যাসিডটাই আমাদেরকে রিন্স করার কাজে ব্যবহার করতে হয়। তো অ্যাকচুয়ালি আমরা এখানে দুটো জিনিস জানলাম, যে রিন্স করা কি বা রিনজিংটা কি, অ্যাকচুয়ালি কেন এই রিনজিং করা হয় বা রিন্স করা হয়। আর একটা বিষয় হচ্ছে যে এই রিন্স করার জন্য যে ক্রোমিক অ্যাসিডটা আমরা ব্যবহার করছি, এই ক্রোমিক অ্যাসিডটা আমরা কিভাবে তৈরি করব, এই ক্রোমিক অ্যাসিডটা কিভাবে তৈরি করা যায়। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কিন্তু আমরা সবকিছুই কিন্তু যাচ্ছি, এগোচ্ছি ধীরে ধীরে। তো একবারে ডিরেক্ট একেবারে ম্যাথমেটিক্সে যাওয়া যায় না। ঠিক আছে, ধীরে 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 যেতে হয়, কারণ অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, সেই সবগুলো সমস্যা একেবারে ধীরে 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 যেতে হয়। তো এখন এখানে আমাদের ল্যাবরেটরিতে সাধারণত যে যে যন্ত্রপাতিগুলো রাখা জরুরি, যেমন ল্যাবরেটরি এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত যে যন্ত্রপাতিগুলো সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হয় আমাদের। কেন রাখতে হয়? এই পরিষ্কার রাখতে হয় এই কারণে যে সাধারণত আমাদের ল্যাবরেটরি এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো পরিষ্কার রাখলে কি সুবিধা হয়, এবং পরিষ্কার সবসময়ের জন্যই সেটা রাখতে হয়। নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হয়, কর্মদক্ষতা বৃদ্ধি পায়, প্রয়োজনীয় সময়ে দরকারি জিনিস না পাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যায়, বা ভালো মেজাজে কাজ করার একটা আগ্রহ বৃদ্ধি পায়, এবং পরীক্ষণীয় ফল সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে পরীক্ষণীয় ফলটা নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, পরীক্ষণীয় ফল, আমরা যে এক্সপেরিমেন্টটা করব বা যে ব্যবহারিকটা করব, সেই ব্যবহারিকটা যাতে রেজাল্টটা, ব্যবহারিকের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা যাতে আমরা একেবারে নির্ভুল পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আচ্ছা, তাসকিয়া তাসনিম, থ্যাংক ইউ স্যার, প্রতিদিন লাইভে আসলে অনেক ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, আমি তোমাদের সেটি চেষ্টা করছি, আমি তোমাদের জন্য প্রতিদিনই লাইভে আসবো এবং আগে থেকেই সেটা আসছি। আর
ফ্রাইডে তো হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ফ্রাইডেতেও তোমাদেরকে ক্লাসগুলো করানোর চেষ্টা করছি, এবং আগামীতে ফ্রাইডে থেকেও ক্লাসগুলো চলবে, কারণ এই যে 10 দিন আমি একটা ছুটি কাটালাম, এই 10 দিনের যে গ্যাপটা, এই গ্যাপটা আমি চেষ্টা করব তোমাদেরকে ফ্রাইডেতেও ক্লাস করিয়ে পুষিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, আসলে দেখো তোমরা এখানে অনেক অনেক স্টুডেন্ট আছো এখন এখানে, একেবারে জিরো লেভেল থেকে। জিরো লেভেল এই কারণে বলছি যে অনেকেই হয়তোবা একটু কম বোঝো, অনেকে হয়তোবা একটু বেশি 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 বোঝো, মানে তাড়াতাড়ি বোঝো। তো সবার জন্য যাতে ক্লাসগুলো সুইটেবল হয় এবং সবার জন্য যাতে বিষয়গুলো আমি মুভ করতে পারি, সেই কারণে আমাকে একটু ধীরে যেতে হয়, এবং সহজ বিষয়গুলোকে আমি কিন্তু সহজ বলে কিন্তু অবহেলা করে যাই না, বা ওভারটেক করে কিন্তু যাই না। তো তোমরা চেষ্টা করবে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার জন্য। তো প্রত্যেক দিন এই রাত্রিবেলাটা 1 ঘন্টা তোমরা রসায়নের জন্য সময় রাখো, তোমাদের মঙ্গল হবে, আমি এইটুকু বলতে পারি, তোমাদের উপকার হবে, লস হবে না। আচ্ছা, এখন দেখো, আর ক্লাসের মাঝে মাঝে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে কিন্তু আমি তোমাদের পড়িয়ে যাব। হয়তোবা অনেকে মনে করতে পারো যে স্যার এগুলো তো অনেক সহজ জিনিস পড়াচ্ছেন, আজকের ক্লাসটা করব না, বা আজকের ক্লাসটা না করলেও চলে। তো দেখো, এর মধ্যে হয়তোবা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি তোমাদেরকে পড়িয়ে গেছি, তোমরা হয়তোবা সেটা খেয়ালই করোনি। তো যাই হোক, তোমাদের সবাইকে একটা বিষয় আমি বলবো, বারবার বলি যেটা, যে তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা, তোমাদের ক্ষতি হবে না, উপকারী হবে। দেখো, এখন সাধারণত আমাদের ল্যাবরেটরিতে যে গ্লাসগুলো বা যে কাঁচের তৈরি যন্ত্রপাতিগুলো ব্যবহার হয়, সেই কাঁচের তৈরি যন্ত্রপাতিগুলো পাইরেক্স কাঁচ দিয়ে তৈরি করা হয়। পাইরেক্স কাঁচ দিয়ে তৈরি করা হয়। পাইরেক্স কাঁচ, এই পাইরেক্স কাঁচ দিয়ে এগুলো তৈরি করা হয়। কেমন? তো এখন প্রশ্ন আসে যে স্যার পাইরেক্স কাঁচটা কি, পাইরেক্স কাঁচটা কি, বা পাইরেক্স গ্লাসটা কি? তো দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অনেকে হয়তো বা দেখো যে আজকে ক্লাসটা করছো না, যে স্যার আপনি এগুলো ল্যাবরেটরিতে কাপড় পোশাক পরতে হবে, আপরন পরতে হবে, গ্লাস পরতে হবে, সেফটি গ্লাস পরতে হবে, হ্যান্ড গ্লাস পরতে হবে, এগুলো তো আমরা জানি, এগুলো আর আবার পড়ানোর কি দরকার? তো যাই হোক, সাধারণভাবে পাইরেক্স কাঁচে 80.6% সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা যেটাকে বলা হয়, এই উপাদানগুলো থাকে। তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তোমরা লিখে নিতে পারো, যাদের কাছে বই আছে তাদের জন্য আরো ভালো, যাদের কাছে বই নেই তারা লিখে নিতে পারো। পাইরেক্স কাঁচ এর উপাদান, পাইরেক্স কাঁচের উপাদান। সাধারণত পাইরেক্স কাঁচে কি থাকে? 80.6% 80.6% কি থাকে? সিলিকন ডাইঅক্সাইড, বা যেটাকে আমরা সিলিকা বলি, ঠিক আছে? 3.8% 3.8% থাকে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। আচ্ছা, এরপরে 6% থাকে পটাশিয়াম অক্সাইড, 6% থাকে পটাশিয়াম অক্সাইড। 0.2% 0.2% থাকে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, 0.2% থাকে ক্যালসিয়াম অক্সাইড। এরপরে 2% থাকে 2% থাকে আমাদের অ্যালুমিনা, Al2O3, যেটাকে অ্যালুমিনিয়াম অক্সাইডও বলা হয়। 2% থাকে অ্যালুমিনা, এটা আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনা। এবং 12% অর্থাৎ 12% থাকে আমাদের 12% থাকে আমাদের বোরন অক্সাইড। বোরন অক্সাইড, বোরন অক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পাইরেক্স কাঁচের এই যে উপাদানগুলো, এগুলো সব মিলিতভাবে আমাদের হচ্ছে পাইরেক্স কাঁচ বা পাইরেক্স গ্লাস যেটাকে বলা হচ্ছে। এখন পাইরেক্স কাঁচগুলো সাধারণত ল্যাবরেটরির এই যে যে কাঁচের যে যন্ত্রপাতিগুলো বা যন্ত্রাংশগুলো ব্যবহার করা হয়, এখন এখানে একটা প্রশ্ন তোমরা করতে পারো বা তোমাদের মনে আসতে পারে যে স্যার, ল্যাবরেটরির এই যে যন্ত্রপাতিগুলো, এই যন্ত্রপাতিগুলো কেন পাইরেক্স কাঁচ দ্বারা তৈরি করা হয়?
পাইরেক্স কাঁচ দ্বারা কেন তৈরি করা হয়? তো সাধারণত এই পাইরেক্স কাঁচগুলো অত্যন্ত শক্ত হয় এবং অনেক তাপ সহ্য ক্ষমতা বেশি। এই পাইরেক্স কাঁচের তাপ সহনীয় মাত্রাটা বা তাপ সহনীয় ক্ষমতাটা অনেক অনেক বেশি। এই কারণে ল্যাবরেটরি বিভিন্ন পরীক্ষার জন্য সাধারণত এ ধরনের কাঁচ সামগ্রী ব্যবহার করে পরীক্ষার্থী এবং পরীক্ষণের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সাধারণত উচ্চমানের বিকার, টেস্ট টিউব, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট ইত্যাদি যন্ত্রপাতি পাইরেক্স কাঁচ দ্বারা নির্মাণ করা হয় বা পাইরেক্স কাঁচ দ্বারা তৈরি হয়। ঠিক আছে, আমার মনে হয় পাইরেক্স কাঁচটা কি এবং পাইরেক্স কাঁচ দ্বারা কেন ল্যাবরেটরির এই যে যন্ত্রপাতিগুলো বা যন্ত্রাংশগুলো কেন পাইরেক্স কাঁচ দ্বারা তৈরি করা হয় এর উত্তর তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তোমরা আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে গ্লাস সামগ্রী যে আমরা ব্যবহার করব ল্যাবরেটরিতে, সেই গ্লাস সামগ্রীগুলো পরিষ্কার করার জন্য কি কি সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে? গ্লাস সামগ্রীগুলো পরিষ্কার করার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? তো এই সতর্কতাগুলো আমাদের সাধারণত গ্লাস সামগ্রী ধোয়ার সময় কি করতে হবে? পানির টাবে বা বেসিনে যেন আঘাত না লাগে। হয়তোবা এমন ভাবে জোরে জোরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তোমরা ধুচ্ছ, হয়তোবা দেখা যাচ্ছে বেসিনে জোরে একটা আঘাত লাগলো, তাহলে কি হবে? সেই গ্লাস সামগ্রীটা আমাদের ভেঙে যেতে পারে। ঠিক আছে, এটা আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে গ্লাস সামগ্রী পরিষ্কারের পূর্বে ভালোভাবে দেখে নিতে হবে যাতে এতে কোনো ফাটল বা ধারালো তল বা অমসৃণ সূচালো কোনো প্রান্ত আছে কিনা। কারণ হাত দিয়ে তুমি যখন সেটাকে পরিষ্কার করবে, যদি ভাঙা থাকে তাহলে তোমার হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আচ্ছা এখন গ্লাস ক্ষয়কারক যে রাসায়নিক পদার্থ, সাধারণত গ্লাসকে ক্ষয় করে এ ধরনের যে রাসায়নিক পদার্থ, যেমন গাঢ় কষ্টিক পটাশ অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারযুক্ত সাবান, সোডার গাঢ় দ্রবণ ইত্যাদি দ্বারা কাঁচ যন্ত্র পরিষ্কার করা যাবে না। কারণ কি? এই ধরনের উপাদানগুলো আমাদের গ্লাস সামগ্রীকে ক্ষয় করে দেয়। ঠিক আছে, গ্লাস সামগ্রীকে ক্ষারবিহীন ডিটারজেন্ট যেমন ক্রোমিক অ্যাসিড, রেকটিফাইড স্পিরিট ইত্যাদি দিয়ে পরিষ্কার করে নরম তোয়ালা দ্বারা মুছে বাতাসে শুকিয়ে নিতে হবে। ওকে, এই রেকটিফাইড স্পিরিট ডিটারজেন্ট, ক্ষারবিহীন ডিটারজেন্ট, তারপরে তোমার ক্রোমিক অ্যাসিড, এগুলো দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে নিয়ে নরম তোয়ালা দিয়ে মুছে নিতে হবে। মুছে নিয়ে সেগুলোকে বাতাসে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা আর উত্তপ্ত গ্লাস সামগ্রীকে কখনোই পানি দ্বারা ডিরেক্ট ধোয়া যাবে না। উত্তপ্ত গ্লাস সামগ্রীগুলোকে কখনোই ডিরেক্ট পানি দ্বারা ধোয়া যাবে না, এটা ভালোভাবে লক্ষ্য করতে হবে তোমাদের। আচ্ছা, তো ঠিক আছে, আজকে সহজ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। সহজ হলেও বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট ছিল। তো আগামীকালকে আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট যে ক্লাসটা রয়েছে, আগামীকালকে যেমন পল বুঙ্গি ব্যালেন্স নিয়ে আমরা আলোচনা করব, তারপর ডিজিটাল ব্যালেন্স নিয়ে আমরা আলোচনা করব। যে ডিজিটাল ব্যালেন্সের মধ্যে আমাদের রয়েছে 2 ডিজিট এবং 4 ডিজিট। এরপরে মেজারিং সিলিন্ডার, বুরেট, আয়তনমিতিক ফ্লাস্ক এবং পিপেট ব্যবহারের ক্ষেত্র এবং এর ব্যবহার যে বিধিগুলো রয়েছে, খুব ইম্পর্টেন্ট টপিকস। সেটা হচ্ছে আমাদের পল বুঙ্গি ব্যালেন্স, এরপরে আমাদের ডিজিটাল ব্যালেন্স। এই 2 ব্যালেন্স গুলো নিয়ে আমরা আগামীকালকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা যারা এখন লাইভে আছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কিছু জানার থাকে, যে কোনো বিষয় ক্লাসের মধ্যে অথবা ক্লাসের বাইরেও কোনো কিছু যদি তোমাদের জানার থাকে, তোমরা বলতে পারো যে কোনো বিষয় তোমরা জানতে চাও। বলো, তোমাদের যদি কোনো কিছু বলার থাকে বা জানার থাকে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। আচ্ছা দেখি কে কি কমেন্ট করছো, কমেন্ট গুলো একটু দেখি। প্রতিদিন লাইভে, হ্যাঁ প্রতিদিনই লাইভে আসবো আমি। ইউসুফ আলী, হ্যাঁ ভালো আছি ইউসুফ, এখন একদম ঠিক আছে। আচ্ছা এগুলো আগের কমেন্ট।
আচ্ছা, আমার মনে হয় তোমাদের আর তেমন কারো কিছুই জানার নেই। হুম। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকের ক্লাসে সকলে অ্যাটেন্ড থাকবে এই প্রত্যাশা করছি এবং এই কামনাই করছি। ধন্যবাদ সবাইকে।